রায়টা শুনে আমি অনেক সন্তুষ্ট আছি। আমি আল্লাহর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আদালতের কাছে আমি শুকরিয়া জানাই। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা দায়ে বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড। উচ্চ আদালতেও একই সাজা বহাল থাকবে বলে আশাবাদ। কোনোভাবে যেন কোনো মার্সি বা কোনো কিছু কারণের জন্য এই আসামি বের হয়ে না যায়। সমাজ এবং দুর্বৃত্তায়িত রাজনীতির যে দায় সেটা কিন্তু এখনো বহাল আছে। সেটা যতদিন বহাল থাকবে ভবিষ্যতে আরো বদরুল এইভাবে তৈরি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে মঞ্জুর। মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করে 60 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। মিরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার 29টি গ্রেনেডের মধ্যে শক্তিশালী 3টি নিষ্ক্রিয় করা হলো। কুমিল্লায় আটক জেএমবি সদস্য হাসানকে নিয়ে অভিযান, আটক 3। রাজধানী থেকে র্যাবের অভিযানে মানব পাচার চক্রের মূল হোতাসহ 24 জন আটক। লিবিয়া আর মালয়েশিয়ায় প্রতারণার শিকার 37 বাংলাদেশি শ্রমিক উদ্ধার। নারী দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে র্যালি সমাবেশ। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে অর্থনৈতিক মুক্তির মিছিলে এখন নারীরা। এবং তামিম সৌম্যর 50-তে গল টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার 494 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 133 রান। সিলেটের কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টার দায়ে বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই আদেশ দেন। রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন স্বজন ও আইনজীবীরা। এদিকে আপিল করার কথা জানালেন আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার সকাল 10টা সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মহানগর দায়রা জজ আদালতে নিয়ে আসা হয় খাদিজাকে হত্যা চেষ্টার মূল আসামি বদরুলকে। এ সময় জনাকীর্ণ আদালত প্রাঙ্গণে ছিল না তিল ধারণের ঠাঁই। এরপর এজলাসে আসেন মামলার বিচারক আকবর হোসেন মৃধা। এ সময় তিনি 30 পৃষ্ঠার রায়ে খাদিজাকে কুপিয়ে হত্যা চেষ্টার মতো নৃশংস ঘটনায় আসামি বদরুলের সংশ্লিষ্টতা নিরঙ্কুশভাবে প্রমাণ হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন খাদিজা ও তার পরিবারের সদস্যরা। আমি সন্তুষ্ট আছি। আমি আল্লাহর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আদালতের কাছে আমি শুকরিয়া জানাই। ওর ফাঁসি হওয়া উচিত ছিল। অন্যর পশুর ফাঁসি যদি হতো তাহলে আমি অনেক সন্তুষ্ট থাকতাম। রায়ের প্রতি আমি সন্তুষ্ট এবং আইনজীবী যারা আমার পিছনে আছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ জানাই। দ্রুততম সময়ে মামলার এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রায়ে বদরুল আলমকে 326 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সুতরাং আমরা রাষ্ট্রপক্ষ এবং দেশবাসী সমগ্র জাতি আমরা খুশি হয়েছি। এত অল্প সময়ে দ্রুত বিচার হয়েছে এবং ন্যায় বিচার হয়েছে এবং এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। বদরুলের মতো অন্য কোনো বখাটে এই ধরনের খাদিজাকে অন্য কোনো খাদিজাকে আঘাত করার সাহস থেকে নিবৃত্ত থাকবে। এদিকে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানালেন বদরুলের আইনজীবী। আমি তো অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব, কারণ এই রায়ে আমি সম্পূর্ণ অসন্তুষ্ট। এভিডেন্সের উপরে না যে বর্তমান পরিস্থিতির উপরে ব্যাখ্যা করে এই রায়টা দেওয়া হয়েছে। গত বছরের 3রা অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলম ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে খাদিজাকে। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয় তাকে। মাত্র 5 ভাগ বেঁচে থাকার আশা নিয়ে চিকিৎসকরা তার মাথায় জটিল অস্ত্রোপচার করেন। দীর্ঘ 4 মাস চিকিৎসাধীন থাকার পর গত 24 ফেব্রুয়ারি সিলেটের নিজ বাড়িতে ফিরে যান খাদিজা। 26 ফেব্রুয়ারি সিলেটের মহানগর দায়রা জজ আদালতে প্রথম সাক্ষ্য দেন তিনি। এরপরই মামলার কার্যক্রম শেষ করে রায় দিলেন আদালত। সময় সংবাদ, সিলেট। এদিকে খাদিজা হত্যা চেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশের পাশাপাশি আসামি যাতে কোনোভাবেই ক্ষমা না পায় সেটি নিশ্চিত করারও আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। অপরাধ বিজ্ঞানীরা বলছেন বদরুলদের সৃষ্টির উৎস সামাজিকভাবে মূলোৎপাটন করতেও ব্যবস্থা নিতে হবে।
আমি সন্তুষ্ট এই কারণে যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আবার আমি শঙ্কিত এই কারণে যে কোনোভাবে যেন কোনো মার্সি বা কোনো কিছু কারণের জন্য এই আসামি বের হয়ে না যায়। কারণ আমাদের দেশে যে ঘটনাটা ঘটে থাকে সেটা হচ্ছে যে আমরা নিম্ন কোর্ট থেকে হয়তো পেয়েছি বা হায়ার কোর্টে যাওয়ার পর্যন্ত হয়তো আমরা একটা কিছু পাবো, কিন্তু পরবর্তীতে বিভিন্ন মার্সির কারণে আমরা দেখেছি এই ধরনের আসামি বের হয়ে যায়। সেই সমাজ এবং দুর্বৃত্তায়িত রাজনীতি কিন্তু শাস্তি পায়নি। পাষণ্ড অপরাধী সে কেন হয়েছে, তার পেছনে সমাজ এবং দুর্বৃত্তায়িত রাজনীতির যে দায় কিংবা যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো বহাল আছে। সেটা যতদিন বহাল থাকবে ভবিষ্যতে আরো বদরুল এইভাবে তৈরি হবে। খুবই দরকার ছিল যে সেই জায়গাটাকে যারা রাষ্ট্র এবং সমাজের সাথে সংশ্লিষ্ট তারা সম্মিলিতভাবে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি বকশীবাজারের বিশেষ জজ আদালত 3 থেকে সিনিয়র বিশেষ জজ আদালতে স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী জানিয়েছেন, এই আদেশের ফলে বিচার কাজে কোনো প্রভাব পড়বে না, বরং দ্রুত নিষ্পত্তির পথ আরও সুগম হল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা 6টি দুর্নীতির মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি বিচারের শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে মামলাটি রাজধানীর বকশীবাজারে তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচার যখন শেষ পর্যায়ে ঠিক তখনই বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন বেগম জিয়া। এর ওপর উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে মামলাটি তৃতীয় বিশেষ জজ আদালত থেকে সিনিয়র বিশেষ জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দিলেন উচ্চ আদালত। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের অনাস্থার বিষয়টি আমলে নিয়ে উক্ত মামলাটি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে বদলির নির্দেশ প্রদান করেন। 2,10,00,000 টাকার যে ক্লেম করা হয়েছে এই টাকাটা অলরেডি ব্যাংকে জমা আছে প্রায় 6.25 কোটি টাকা। এই যেখানে কোনো টাকা আত্মসাৎ হয় নাই, তো বিজ্ঞ আদালত আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের আবেদন নিষ্পত্তি না করেই জোর জবরদস্তি করে 342 কার্যক্রম পরিচালনা করে। দুদকের আইনজীবী জানান, এই আদেশের ফলে মামলার বিচার কাজে কোনো প্রভাব পড়বে না, বরং দ্রুত নিষ্পত্তি হবে মামলাটি। আমরা আদালত পরিবর্তন যেখানে হবে আমরা সেখানে যাব এবং সেইখানে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করেছে। আমরা মাননীয় আদালতের আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। যেদিন মহানগর সিনিয়র স্পেশাল জাজ রিসিভ করবে সেদিন থেকে 60 দিনের মধ্যে মামলাটা নিষ্পত্তি করতে হবে। এছাড়াও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা পুনঃ তদন্ত চেয়ে বেগম জিয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। এতিমের জন্য বিদেশ থেকে আসা 2,10,00,000 টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীতে কর কমিশনার আবু তাহের হত্যার দায়ে 5 জনের ফাঁসির আদেশ, বাকি 4 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। এবং সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা HBM ইকবালের স্ত্রী ও 3 সন্তানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠালো আদালত। কুমিল্লায় পুলিশের উপর হামলাকারী জঙ্গির বাসায় অভিযান চালিয়ে পাওয়া গেল 29টি গ্রেনেড সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং ধারালো অস্ত্র। চট্টগ্রাম মহাসড়কের মাত্র 50 গজ দূরত্বে স্থানীয় এক বিএনপি নেতা এই বাসা ভাড়া নেয় তারা। সেখান থেকে আটক করা হয়েছে 3 জনকে। বাসার মালিক পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিদওয়ানুল হকের বিরুদ্ধে নাশকতার সময় তাণ্ডব চালানোর অভিযোগ করেছেন মেয়র। আর ওই বিএনপি নেতার দাবি, কাপড়ের ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নিয়েছিল আটককৃতরা। মিরসরাই থেকে কমলদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক 50 গজের মধ্যে বুধবার বিকেলে একে একে বিস্ফোরণ ঘটানো হয় জেএমবির গোপন আস্তানা থেকে উদ্ধার করা গ্রেনেড এবং বিস্ফোরকের। বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় করে এসব বোমা। মিরসরাই থানা থেকে মাত্র 200 গজ দূরত্বের মধ্যে এ জঙ্গি আস্তানার খবরে হতবাক স্থানীয়রা। কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি বিশেষ দল মঙ্গলবার রাত থেকেই চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া এবং মিরসরাইয়ে যৌথ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে মিরসরাইয়ে রিদওয়ান মঞ্জিলের নিচতলায় পাওয়া যায় এ ঘাঁটি। উদ্ধার করা হয় 29টি গ্রেনেড, 40টি জেল বোমা সহ বিপুল পরিমাণ বিস্ফোরক। আটক করা হয় 3 জনকে। 29টা যে গ্রেনেড ছিল তার মধ্যে 3টি ছিল বেশ বড় আকারের গ্রেনেড। মূলত এই
তিনটি আমাদের জন্য বেশি কষ্টসাধ্য ছিল, যেটা আমাদের এক্সপার্ট যারা ছিল তাদের মতামতের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি। বাকিগুলো আসলে আমাদের অত বড় রেঞ্জের ছিল না। কুমিল্লায় আটক জেএমবি সদস্যদের তথ্যের ভিত্তিতে বাসাটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মহাসড়কে বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্যই জঙ্গিরা এ আস্তানা গড়েছিল বলে জানিয়েছে র্যাব। এইটাকে কেন হাইড আউট হিসেবে নিল, এটা আসলে একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং এটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ উভয়ই আমরা অনেক এটাকে জোর দিয়ে তদন্ত করছি। এদিকে বাড়ির মালিক মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিদওয়ানুল হকের বিরুদ্ধে নাশকতার সময় তাণ্ডব চালানোর অভিযোগ করেছেন মেয়র। তবে জঙ্গিদের বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি বিএনপি নেতার। সে বিগত দিনে আমরা দেখেছি প্রত্যেক মিছিল মিটিংয়ে সক্রিয় থাকে এবং যখন 5 জানুয়ারি যখন নাশকতা হয়েছে তখন উনি সক্রিয় ছিল। কাপড়ের ব্যবসায়ী বলছে, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কাপড়ের ব্যবসা করে, বিভিন্ন মার্কেটে তারা কাপড় দেয়, এই বলি আমার থেকে বাসা নিচ্ছে। জঙ্গি সন্দেহ হয়নি আপনাকে? কখন সন্দেহ? না, এরকম কখনো আমার সন্দেহ হয়নি। মঙ্গলবার দুপুরে কুমিল্লার চান্দিনায় চেকপোস্টে পুলিশের উপর ককটেল হামলার ঘটনায় 2 জেএমবি সদস্যকে আটক করা হয়। পরে তাদের নিয়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, মিরসরাই, চট্টগ্রাম। এদিকে দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত এবং শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করতেই একটি গোষ্ঠী জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গিবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। কিভাবে খাদ্যাভাবের দেশ আজকে খাদ্যবৃত্তির দেশ, কিভাবে বিদ্যুৎ ঘাটতির দেশ আজকে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ, কিভাবে আমরা আমাদের সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছি সেই উন্নয়নকে গতিরোধ করার জন্য, সেই ইসলাম যে ইসলাম সবসময় শান্তির কথা বলে, সেই ইসলামকে কলঙ্কিত করার জন্য আজকে এই বোমাবাজি, আজকে এই জঙ্গির উত্থান। আমরা মনে করি আপনাদের সহযোগিতা যদি পাই, অবশ্যই আমরা এই চ্যালেঞ্জ যেভাবে মোকাবেলা করে যাচ্ছি আমরা অবশ্যই কামিয়াবি হব। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 3টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3 দিনের সফরে প্রধানমন্ত্রী লিডার্স সামিটে বক্তব্য দেওয়ার পাশাপাশি ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং সংযুক্ত আরব আমিরাত, জাপান ও ভারতের 3 প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তত্ত্বাবধানে হলেও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের সবগুলো বিভাগ সরাসরি নির্বাচন কমিশনের অধীনে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যে মিনিস্ট্রিগুলো নির্বাচনের জন্য দরকার, সরকারের যে বিভাগগুলো, এগুলো সবই নির্বাচন কমিশনের অধীনে থাকবে। এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এই সরকার নির্বাচনে তত্ত্বাবধান করবে। বাংলাদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেই নারীরা পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য যে অবদান তিনি রেখেছেন, আন্তর্জাতিক বিশ্বে তা সমাদৃত হয়েছে। আজকে তিনি সমস্ত বিশ্বের নন্দিত নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বাল্য বিবাহ নিরোধ আইন যেটা করা হয়েছে, সেটা নারী উন্নয়নের অন্তরায় নয়, বরং নারীকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এখানে আজকে জঙ্গি নারীদেরও দেখা যাচ্ছে বিভিন্ন সময় ধরা পড়ছে এবং জঙ্গি নারী তৎপরতাও আমরা লক্ষ্য করছি। কাজে এই দিক দিয়ে আমার মায়েদের প্রতি আমি অনুরোধ করব, আপনার সন্তানদের প্রতি আপনারা সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে চলে, তাদের চলাফেরা আচার আচরণে
যদি কোনো রকম পরিবর্তন হঠাৎ পরিবর্তন লক্ষ্য করেন, কোনো বিভ্রান্তি যদি লক্ষ্য করেন, তাহলে আপনারা সতর্ক থাকবেন এবং তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপি নেত্রী বেগম জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশে নারী অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিভিন্নভাবে দেশে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, এ থেকে উত্তরণের জন্য নারী অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নারী দিবসের র্যালিটি নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আমাদের অধিকারগুলোকে আমরা পুনরুদ্ধার করতে পারি, আমার অধিকারকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই শুধুমাত্র আমরা নারীদের অধিকারকে নিশ্চিত করতে পারব। আজকের সংকটটি হচ্ছে মানুষের গণতান্ত্রিক সংকট, গণতান্ত্রিক অধিকারের সংকট। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আজকে এই আন্তর্জাতিক নারী মুক্তির দিনে আমাদের শপথ নিতে হবে যে আমরা গণতন্ত্রকে মুক্ত করব, আমাদের অধিকারকে আমরা রক্ষা করব। সন্ধ্যার সময় আরো থাকছে। কাবুলের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০, আহত অর্ধ শতাধিক। দায় স্বীকার করল আইএস। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ২৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মালয়েশিয়া পাচারকালে ১০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণার শিকার হওয়া ২৭ বাংলাদেশি শ্রমিককে লিবিয়া থেকে দেশে ফেরত আনা হয়েছে। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। জায়গা বিক্রি করছি, বাড়ি আসলে বিক্রি করে দিয়েছি, সব শেষ, আর কিছু নাই আমার। আজিজুর হক মুন্সি মাদারীপুরের রাজরের প্রান্তিকে কৃষক দালাল চক্রের খপ্পরে পড়ে সবকিছু বিক্রি করে ছেলেকে লিবিয়া পাঠান। তবে স্বপ্ন পূরণ তো হলোই না, বরং ছেলের দেশে ফিরেছে ৬ মাস জেল খেটে। অনিশ্চিত ভবিষ্যতের দায় নিজের কাঁধে নিয়ে লিবিয়া ফেরত ছেলে রনি মুন্সির এই আকুল কান্নায় বলে দেয় দালালের কালো থাবা ঠিক কতটা কঠিন করে দিয়েছে তাদের জীবন। শুধু রনিই নন, অবৈধ দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। তার সাথে লিবিয়ায় কঠিন বাস্তবতা পেরিয়ে লিবীয় দূতাবাস, IOM এবং র্যাবের প্রচেষ্টায় বুধবার ভোরে দেশে ফেরেন আরো ২৬ জন। দালাল বলছে প্রতি মাসে তোমরা ৬০,০০০ টাকা খাই না, ৬০,০০০ টাকা পাঠাবা, এই কারণে আমরা গেছি। এছাড়া গত ১ মার্চ বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী প্রতারণার শিকার হওয়া ১০ ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব। তাদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ২৪ জনকেও গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে অভিযানের বিস্তারিত জানান র্যাব ৩-এর সিও শফিকুল ইসলাম ওরফে গুরু এবং আবুল বাশার, বর্তমানে সে বাংলাদেশে অবস্থান করছে। এই দুইজন হচ্ছে এই মালয়েশিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা এবং তাদের তথ্যের ভিত্তিতেই ২৪ জন এই মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করি। এখানে যে চেকিং ব্যবস্থাগুলো আছে সেগুলো অবশ্যই নজরদারি কিংবা আরো বেশি খতিয়ে দেখার প্রয়োজন আছে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে নরসিংদীর জামিয়া কাসেমিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতার মোস্তফা কামালের দেয়া তথ্যের ভিত্তিতে গতরাতে নরসিংদীর জামিয়া কাসেমিয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কামালের সহযোগী মিনহাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। গত সোমবার মুফতি হান্নান সহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় মোস্তফা কামাল সহ ৬ জনকে আসামি করে একটি মামলা করা হয়। সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা HBM ইকবালের স্ত্রী ও ৩ সন্তানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমানের আদালত এই আদেশ দেন। ২০০৮ সালের ১১ মার্চ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাদের ৩ বছরের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। এই সাজার বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করলে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন আদালত।
রাজধানীর রামপুরা থানার কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 2 আসামির 10 বছর করে এবং 2 জনের 2 বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 এর বিচারক আব্দুর রহমান সরকার এর রায় ঘোষণা করেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হলেও আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। মামলার বিবরণীতে জানা যায় 2015 সালের 2রা মার্চ রাতে নিজ বাসায় ঘুমোতে যান রামপুরা অঞ্চলের কর কমিশনার আবু তাহের। এ সময় তার ড্রাইভার নাসির সহ অজ্ঞাতনামা কয়েকজন গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তার বাসা থেকে 6,35,000 টাকার মালামালও লুটে নিয়ে যায় তারা। এ সময় হত্যা করা হয় আবু তাহেরকে। এ ঘটনায় ওই দিন রামপুরা থানায় মামলা দায়ের করেন আবু তাহেরের ছেলে এটিএম আরিফুল হক। পরে 2016 সালের 6 জানুয়ারি আবু তাহেরের বাসার ড্রাইভার নাসির সহ 9 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। মামলায় বিভিন্ন সময় 23 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত 5 জনকে ফাঁসির আদেশ, 2 জনকে 10 বছর করে এবং অন্য 2 জনকে 2 বছর করে কারাদণ্ডের আদেশ দেন। বিজ্ঞ আদালত এই মামলার 9 জন আসামির মধ্যে 5 জন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন এবং 2 জন আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 বছরের কারাদণ্ড প্রদান করেছে এবং 2 জন আসামিকে 2 বছরের কারাদণ্ড, অনাদায়ে 1,000 টাকা জরিমানা প্রদান করেছে। তাদেরকে আমি অনেক স্নেহ করি, বাসায় রেখেছিলাম, বিশ্বাস করি। এত বড় বিশ্বাসঘাতকতা তারা করলো। কাজের লোককে আমরা রাখি অনেক বিশ্বাস করে বাসার ভিতরে, একটা ফ্যামিলি মেম্বারের মতো রাখি। তারা যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে তো মানুষের প্রতি আমাদের বিশ্বাসই উঠে যাবে। রায়টা যেন দ্রুত কার্যকর হোক। এ রায়ে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। আমরা এই মামলায় উচ্চ আদালতে যাব। প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রুস্তম নামে এক আসামি পলাতক রয়েছেন। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে বৈষম্য কমানো, অধিকার আদায় ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল থেকেই সংগঠনের নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধনে অংশ নেন। নারী পুরুষের সমতা নিশ্চিতকরণ, যৌন হয়রানি বন্ধ, নারীর প্রতি সহিংসতা রোধ ও মাতৃত্বকালীন ছুটি, এসব দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে একাত্ম হয়েছেন নারী পুরুষ সকলেই। নারী দিবস পালনের মধ্য দিয়ে নারী অধিকার আন্দোলন আরো বেগবান ও নারীদের সচেতনতা বাড়বে বলে আশা করেন কর্মজীবী নারীরা। আমরা নারীরা আমাদের শ্রমিক হিসাবে মর্যাদা, স্বীকৃতি, সম মজুরি এবং আইনের আওতায় কিন্তু নারী শ্রমিকরা এখনো পড়ে নাই। নারীরা এই দিবসের মাধ্যমে যে ঘর থেকে বের হয়েছে, নারীদের অধিকার নারীরা বুঝতে পারছে এবং নারীদের যে সব ক্ষেত্রে অবহেলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা যদি নারীরা নিজেরাই নিজেদের কথা না বলে তাহলে তো নারীদের অধিকার কেউ ঘরে এসে দিয়ে যাবে না। পুরুষরাও মনে করেন প্রতিযোগিতার যুগে বিশাল জনগোষ্ঠী এই নারীদের ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই নারীদেরকে আরো সামনে একদম সমতায় পুরুষের সমান সমান আনার জন্যই একটা প্রক্রিয়া চলছে, আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, নানামুখী সংগ্রাম চলছে, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে এবং নানা সংগঠনের মাধ্যমে সংগ্রাম চলছে। এছাড়াও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের উদ্যোগে রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়াম থেকে শান্তিনগর পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও মানসিকতার উন্নয়ন ঘটলে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন নারীরা, এমন প্রত্যাশা নারী পুরুষ সকলের। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আফগানিস্তানের কাবুলের কূটনৈতিক এলাকায় অবস্থিত দেশটির সবচেয়ে বড় সামরিক হাসপাতালে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 30 জনে দাঁড়িয়েছে। আহত অর্ধশতাধিক। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় বুধবার সকাল 9টার দিকে 3 জন অস্ত্রধারী চিকিৎসা কর্মীর পোশাকে সর্দার দাউদ খান নামের ওই হাসপাতালে ঢুকে অতর্কিত হামলা চালায়। প্রবেশের সময় হাসপাতালের মূল ফটকে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। খবর পেয়ে উদ্ধারকারীরা হাসপাতালটির চারপাশে অবস্থান নেয়। এই সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার 2 ঘণ্টা পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী হতাহতের খবর নিশ্চিত করেন। গত সপ্তাহে কাবুলের নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় 16 জন নিহত হয়।
বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। গলেতে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে 361 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তামিম সৌম্যর 50-তে দিন শেষে টাইগারদের সংগ্রহ 2 উইকেট 133 রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মেহেদী মিরাজের স্পিন ঘূর্ণিতে 494 রানেই নিজেদের প্রথম ইনিংস শেষ করতে বাধ্য হয় শ্রীলঙ্কা। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় গল থেকে আরো জানাচ্ছেন SM ইকবাল। 4 বছর আগের সুখস্মৃতি ফিরে আসার ইঙ্গিত গল টেস্টে, তবে সেখানে অনুপস্থিত আগের কুশীলবরা। তামিম সৌম্যের হাত ধরে নতুন যে উপাখ্যান লেখার সম্ভাবনা, তাতে লঙ্কানদের বিপক্ষে রেকর্ডের জন্ম আরো একটা। 91 রানের পর এবার উদ্বোধনী জুটিটা হলো 118 রানের। জীবন পেলে সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় তা আগের ইনিংসেই দেখিয়ে দিয়েছেন কুশাল মেন্ডিস। ঠিক একই পথে হাঁটলেন সৌম্য। দিলরুয়ান পেরেরার হাতে 4 রানে পাওয়া জীবনের সুযোগটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েই ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নেন এই বাঁহাতি। একই পথে হেঁটে অর্ধশতক পেলেও তামিমের আউটটা ছিল অদ্ভুতুরে। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে এসে এদিনও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ মুমিনুল। এর আগে গল টেস্টের যেখানে শেষ হয়েছিল প্রথম দিন, লঙ্কানদের শুরুটাও হলো সেখান থেকে। 2 অপরাজিত ব্যাটসম্যান টাইগার বোলারদের শাসন করে দ্রুত গতিতে রান তুললেও দ্বিশতকের খুব কাছে গিয়ে আউট হওয়ার আক্ষেপে পড়েছেন কুশাল মেন্ডিস। সঙ্গীকে হারিয়ে খুব বেশিক্ষণ থিতু হতে পারেননি ডিকোয়েলা। মিরাজের তৃতীয় শিকার হওয়ার আগে অবশ্য কাজের কাজ অনেকটাই সেরেছেন এই বাঁহাতি। অনেকটা ওয়ানডে মেজাজে খেলেছেন 75 রানের এক ইনিংস। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মুস্তাফিজ ম্যাজিকের দেখা মিলল লাঞ্চ বিরতির পর, যার শিকার হলেন 14 রানে ব্যাট করতে থাকা অধিনায়ক রঙ্গনা হেরাত। এরপর দিলরুয়ান পেরেরা সহ টেলেন্ডারদের ছাটার কাজটা করেছেন সাকিব মিরাজরা। কথা রেখেছেন বলাররা। লঙ্কানদের রানের পাহাড় গড়তে না দিলেও তাদের সংগ্রহটা কিন্তু নেহায়েত কম নয়। তবে গলের এই ফ্ল্যাট উইকেটে ব্যাটসম্যানরা যদি দায়িত্বশীলতার পরিচয় দেন, তাহলে আরও একটি মধুর স্মৃতি তৈরি হতে পারে এখানেও। গলের ক্রিকেট ক্লাব থেকে SM ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টার দায়ে বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড। উচ্চ আদালতেও একই সাজা বহাল থাকবে বলে আশাবাদ। দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে মঞ্জুর। মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করে 60 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। কুমিল্লায় পুলিশের উপর হামলাকারী জঙ্গির বাসায় অভিযান চালিয়ে পাওয়া গেল 29টি গ্রেনেড সহ বিপুল পরিমাণ বিস্ফোরক। নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী 3টি। রাজধানী থেকে র্যাবের অভিযানে মানব পাচার চক্রের মূল হোতা সহ 24 জন আটক। লিবিয়া আর মালয়েশিয়ায় প্রতারণার শিকার 37 বাংলাদেশি শ্রমিক উদ্ধার। এবং নারী দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে র্যালি সমাবেশ। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে অর্থনৈতিক মুক্তির মিছিলে এখন নারীরা। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।